হেমাটোনিক্স। সো হেমাটোনিক্স থেকে খেয়াল করেন যে আয়রন আয়রন কোন সাইড থেকে অ্যাবজর্পশন হচ্ছে। আয়রন ইজ অ্যাবজর্ব ফ্রম ডুওডেনাম এন্ড আপার ডিউডেনাম ইন ফেরাস ফর্ম। সো কোন সাইড কোন ফর্ম, এই দুইটা বিষয় এখান থেকে খেয়াল রাখলেই হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা ইন্ডিকেশন অফ আয়রন থেরাপি এখানে দেখেন। সো ইন্ডিকেশন অফ আয়রন থেরাপির মধ্যে প্রোফাইলেটিক ইউজ, এটা ইম্পর্টেন্ট, এটা আমাদের অনেকের মিস হয়ে যায়। প্রেগন্যান্সি, মেনস্ট্রুয়েশন, আর্লি ইনফ্যান্সি, ব্লাড ডোনার্স। প্রেগন্যান্সি, মেনস্ট্রুয়েশন, আর্লি ইনফ্যান্সি, ব্লাড ডোনার্স। ওকে, এখান থেকে আর দরকার নাই। ভিটামিন B12 এ চলে আসেন। ভিটামিন B12 এর ডিস্টাল আইলিয়াম, এটা ইম্পর্টেন্ট। সাইট অফ অ্যাবজর্পশন ইজ ডিস্টাল ileum. Site of folic acid is absorbed from proximal jejunum. Okay. So renal pharmacology চলে আসে। রেনাল ফার্মাকোলজি থেকে আপনাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ডায়োরেটিক্স এর ক্লাসিফিকেশনটা, কোন সাইটে কোন ডায়োরেটিক্স কাজ করতেছে। সাইট 1, সাইট 2, সাইট 3, সাইট 4। ওকে, তো সাইট 4 এর ভিতরে একটু খেয়াল করেন। পটাশিয়াম স্পেয়ারিং লো এফিকেসি ডায়োরেটিক্স এক্সক্রিট লেস দেন 5% of filtered sodium. অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, স্পাইনোল্যাকটোন এবং এপ্লেরিনন। সো এপ্লেরিনন এটা আপনাদের লেকচার শিটে লেখা নাই, একটু নোট করে নেবেন। এপ্লেরিনন। এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল ব্লকার অ্যামিলোরাইড, ট্রাইঅ্যামিট্রন। এটি দিয়ে মনে রাখবেন, অ্যামিলোরাইড এবং ট্রাইঅ্যামিট্রন। সো মেকানিজম অফ অ্যাকশন, মেকানিজম থেকে আপনারা শুধুমাত্র কোন চ্যানেলের উপরে কাজ করতেছে এবং কোন সাইটে কাজ করতেছে জাস্ট এতটুকু মনে রাখবেন। যেমন লুপ ডায়োটিক্স কোথায় কাজ করতেছে, অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। আর কোন আয়ন ট্রান্সপোর্ট কে ইনহিবিট করে, সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড। সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড। আচ্ছা থায়াজাইডে চলে আসেন, সেম। থায়াজাইড কাজ কোথায় করে, ডিসেন্ডিং ডিস্টাল কনভলভেন্ট টিউবুলে। ডিস্টাল কনভলভেন্ট টিউবুলে সোডিয়াম ক্লোরাইড আয়ন ট্রান্সপোর্ট কে ইনহিবিট করে। ওকে, আর পটাশিয়াম স্প্যান্ডারাইটিস আপনারা জানেন কর্টিক্যাল কালেক্টিং টিউবুল এন্ড লেট ডিস্টাল টিউবুলে কাজ করে। কর্টিক্যাল কালেক্টিং টিউবুল এবং ডিস্টাল টিউবুল এই দুই জায়গাতে কাজ করে। ওকে, আচ্ছা অসমোটিক ডায়োটিক্স কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর, জাস্ট নাইস টু নো। ইন্ডিকেশন অফ ডায়োটিক্স এটা পারবেন, এটা পড়া দরকার নাই। অ্যাডভার্স ইফেক্ট অফ লুপ এন্ড থায়াজাইড ডায়োটিক্স সিরিজটা দিবেন। অ্যাডভার্স ইফেক্ট অফ লুপ এন্ড থায়াজাইড ডায়োটিক্স সিরিজটা দিবেন। সো রেনাল সাইড ইফেক্ট একদম লাস্ট বুলেট, হাইপার ক্যালসিউরিয়া লুপ ডায়োটিক্স করে। সো হাইপার ক্যালসিউরিয়া বলতে বডিতে কি করবে, হাইপোক্যালসিমিয়া। আর থায়াজাইড ডায়োটিক্স কি করছে, হাইপোক্যালসিউরিয়া, অর্থাৎ ইউরিনে ক্যালসিয়ামের এক্সপ্রেশন কমে যায়। অ্যাজ এ রেজাল্ট এখানে হাইপার ক্যালসিমিয়া ডেভেলপ করবে। ওকে, মেটাবলিক সাইড ইফেক্ট ইম্পর্টেন্ট, মিসলেনাস কিছু সাইড ইফেক্ট দেওয়া আছে, এটা ইম্পর্টেন্ট। সাইড ইফেক্ট অফ স্পাইনোল্যাকটোন ইম্পর্টেন্ট, অনস্টার দিবেন। সাইড ইফেক্ট অফ স্পাইনোল্যাকটোন ইম্পর্টেন্ট, অনস্টার দিয়ে পড়বেন। ওকে, আচ্ছা সো আমরা এখন একটা কোশ্চেন সলভ করি যেটা লাস্ট রেসিডেন্সি পরীক্ষায় এসেছে। স্পাইনোল্যাকটোন রেসিডেন্সি মার্চ 2024, each an aldosterone antagonist, that is true, আমরা ক্লাসিফিকেশনে এটা জেনেছি। may produce commercial true, এটা adverse effect false. Spironolactone acts on distal convoluted tubule and collecting ducts, mainly collecting tubules এ কাজ করে। Spironolactone mainly collecting tubules এ কাজ করে থাকে। আচ্ছা, is contraindicated in nephrotic syndrome, false. In case of nephrotic syndrome আমরা এটা ব্যবহার করতে পারি। may produce hypocalcemia, false. no effect on calcium concentration. তো স্পাইনোল্যাকটোনের ক্যালসিয়ামের উপরে কোনো রোল নাই। ওকে, সো আমরা নেক্সট টপিকে চলে আসি, নেফ্রোটক্সিক ড্রাগস। নেফ্রোটক্সিক ড্রাগস নাইস টু নো। তবে এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, এটিএন কোন কোন ড্রাগ করে, গ্লোমেরুলোনেফ্রাইটিস কোন কোন ড্রাগ করে, এই দুইটা পয়েন্ট বেশি ইম্পর্টেন্ট। ভিতরে আমি রিডিং পড়াচ্ছি না, আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি। আর যেহেতু আপনাদের পরীক্ষা বেশি দিন নাই, যেহেতু আপনার পরীক্ষার বেশি দিন নাই, সেহেতু আমি রিডিং কিছু পড়বো না, কিছু ট্রিকি অপশন বা যেগুলো বোঝার ঠিক সেগুলো আমি আপনাদেরকে টাচ করে যাচ্ছি। সো এখন চলে আসুন solve করি। A 59-year-old man with a history of type 2 diabetes mellitus and benign prostatic hypertrophy. So দেখেন কোমরবিডিটি কিছু বলেছে এখানে, type 2 diabetes mellitus এবং BEP, presence of an acute hypertension, his serum creatinine level is 2 mg per deciliter, অর্থাৎ পেশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট ডেভেলপ করেছে। লিড, which one of the following drug
with health. So, এই অপশনগুলোর মধ্যে যেই ড্রাগটা বেশি নেফ্রোটক্সিক সেই ড্রাগটা অ্যান্সার হবে। So, যতগুলো অপশন আছে তার মধ্যে গ্লিক্লাজাইড ইজ দ্য চয়েস অফ ড্রাগ হবে এখানে, অর্থাৎ আমরা এই ড্রাগটা রেনাল ইম্পেয়ারমেন্টে অ্যাভয়েড করব। সো এক্সপ্লেনেশনটা একটু দেখি। ইট শুড নট বি ইউজড ইন পেশেন্টস উইথ সিভিয়ার রেনাল ইম্পেয়ারমেন্ট। অ্যান্টি অ্যাজমাটিক ড্রাগস 2 স্টার টপিক, সেটা খুব ভালো করে পড়তে হবে। তো আপনারা ভিতরে পড়ে নেবেন, যে জায়গাটাতে ভুল হয় আমাদের সেইটা আমি একটু মিন করব। সো অ্যান্টি অ্যাজমাটিক ড্রাগসকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ব্রঙ্কো ডাইলেটরস বা ব্রঙ্কিয়ালটি ডাইলেটেশন করে, আর আরেক গ্রুপের ড্রাগ সেটা কি করে, সেটা হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশন ইনহিবিট করে। সো অ্যান্টি অ্যাজমাটিক সব ড্রাগ যে ব্রঙ্কো ডাইলেটরস ব্যাপারটা এমন নয়। ওকে, সো ব্রঙ্কোডাইলেটরসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অ্যাডনার্জিক ড্রাগস, জ্যানথিন ড্রাগস, এছাড়াও অ্যান্টি মাস্কিনিক ড্রাগস। মোট তিন ভাগে এটাকে ভাগ করা যায়, ভিতরটা একটু পড়ে নেবেন। আর ব্রঙ্কো কনস্ট্রিক্টর মিডিয়েটর ইনহিবিটর বা ইনফ্লামেটরি, এটাকে দুই ভাগে ভাগ করা যায়, গ্লুকোকর্টিকয়েড, মাসল স্টেবিলাইজার্স এবং অ্যান্টিহিস্টামিনিক ড্রাগস। তিন ভাগে, এটাকে তিন ভাগে ভাগ করা হচ্ছে, গ্লুকোকর্টিকয়েডস, মাসল স্টেবিলাইজার্স এবং অ্যান্টিহিস্টামিনিক ড্রাগস। আদার্স এর মধ্যে লিউকিটিন পাথওয়ে ইনহিবিটর, জিলুটিন, জেফিলুকাস এবং মন্টিলুকাসটা আপনার লেকচার শিটে বাদ পড়েছে, একটু লিখে নেবেন। আর আরেকটা বিষয় মনে রাখবেন, কোন মনোক্লোনাল অ্যান্টিবডি ইউজ করা হয়। অ্যান্টি ইমিউনোগ্লোবিন ই মনোক্লোনাল অ্যান্টিবডি ওমালিজুমাব অ্যাজমাতে ইউজ করা হয়। ওকে, আচ্ছা, এখান থেকে এরপরে একটু আমরা চলে আসি যেটা ইম্পর্টেন্ট, 3 স্টার প্রোফাইলাক্সিস অফ অ্যাজমা। সো প্রোফাইলাক্সিস অফ অ্যাজমার মধ্যে ডাইসোডিয়াম ক্রোমোগ্লাইকোলেট, নিডোক্রোমিয়াম সোডিয়াম, স্টেরয়েড প্রেডনিসোলন, ওরাল বেক্লোমিথাসোন, অ্যান্টিহিস্টামিন কিউটিফেন, লিউকোট্রিন ইনহিবিটর, থিওফ্যালিন এবং সালমেট্রল। তো সালমেট্রলটা আপনাদের লেকচার সাথে নাই, একটু লিখে নেবেন প্লিজ। Effects of beta-2 agonist, just nice to know. Effects of beta-2 agonist, just nice to know. Adverse effect nice to know. কোন স্টার দিচ্ছি না। ইনহেলড স্টেরয়েড এবং মন্টিলুকাস্ট হবে এখানে। ড্রাগ কজিং ব্রঙ্কোকনস্ট্রিকশন, জাস্ট নাইস টু নো, এটাতে আর সময় নষ্ট করছি না। ড্রাগস ইউজড ইন পেপটিক আলসার, এটা ইম্পর্টেন্ট। সো এখান থেকে যেটা পড়তে হবে যে কোন ড্রাগটা কোন ওয়েতে কাজ করতেছে। গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন ইনহিবিটর কোন কোন ড্রাগ, গ্যাস্ট্রিক অ্যাসিড নিউট্রালাইজার কি আছে, আলসার প্রোটেক্টিভ কি আছে, অ্যান্টি এইচ প্যালোড ড্রাগস কি আছে। জাস্ট মেইন ধাপগুলা বা মেইন ডিভাইডেশন গুলা পড়লে হচ্ছে এখান থেকে। ড্রাগস ইউজ ইন সাইটোপোরেটিভ ইন পিউডি 3 স্টার, এটা পরীক্ষায় ইনভ্যারিয়েবল আসে, ডিপ্লোমা রেসিডেন্সি সব পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট। বিসমাথ চিলেট, কার্বনক্সিলন, সুক্রালফেট, মিজোপ্রোস্টল, বিসমাথ সাবসাইটেড পটাশিয়াম। ওকে, আচ্ছা, ট্রিপল থেরাপি, কোয়াড্রিপল থেরাপি, এটা তো আপনারা জানেন, জাস্ট ড্রাগস এর নামগুলা পড়বেন এখান থেকে, আর কিছু লাগবে না। এখন চলে আসি অ্যান্টি ইমেটিক ড্রাগস এর মধ্যে রিসেপ্টর অফ এমিসিস। আমরা হয়তো অনেকে অ্যান্টিমেটিক ড্রাগস এর নাম জানি, কিন্তু রিসেপ্টর গুলো কোথায় কোনটা কাজ করতেছে এটা জানি না। তো স্যাররা একটু ঘুরিয়ে কোশ্চেনটা এভাবে দেন যে রিসেপ্টর কি আছে এটা। তো দেখি, রিসেপ্টর আছে অ্যাসিটাইলকোলিন মাস্কারিনিক রিসেপ্টর, ডোপামিন রিসেপ্টর, হিস্টামিনার্জিক রিসেপ্টর, সেরোটোনিন 5-HT3, সাবস্টেন্স পি এবং অপিওয়েড। ওকে, আচ্ছা, অ্যান্টিমেটিক ড্রাগস এর ক্লাসিফিকেশন, এটা তো নতুন করে বলার কিছু না, এটা পারবেন। জাস্ট আপনারা যে রিসেপ্টর গুলো বললাম, ওই রিসেপ্টর ধরে কোন কোন ড্রাগ কাজ করতেছে এখানে এগুলো দেখবেন। আচ্ছা, অটোকয়েডস চলে আসি আমরা, 31 নাম্বার টপিকস। তো এখানে অটোকয়েডস কি আছে এইটা জানতে হবে, এটা অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। অটোকয়েডস আছে আমাদের ইকোসিনয়েডস, প্রোস্টাগ্ল্যান্ডিন, থ্রম্বোক্সিন A2, লিউকোট্রিনস, হিস্টামিন, সেরোটোনিন, নাইট্রিক অক্সাইড, ভ্যাসোঅ্যাক্টিভ পেপটাইড লাইক অ্যানজিওটেনসিন, কাইনিন, এন্ডোথ্রিন, ভিআইপি এবং সাবস্টেন্স পি। ঠিক আছে, একটু লিখে নিবেন, লেকচার শিটে এটা নাই। প্রোস্টাগ্ল্যান্ডিন থেকে এখন তেমন একটা প্রশ্ন হয় না, জাস্ট নাইস টু নো। তবে যারা একটু পড়তে চান, প্রোস্টাগ্ল্যান্ডিন E1, PGE1 এবং ডিনাপ্রোস্টন, এই দুইটা পড়লে এখান থেকে হবে। ঠিক আছে, অ্যান্টিহিস্টামিন থেকে
ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন খুব ভালো করে পড়তে হবে। তো সেকেন্ড জেনারেশন কোন ড্রাগস গুলো আছে এইটা আমি একটু ধরিয়ে দিই আপনাদেরকে। ফেক্সোফেনাডিন, সিট্রিজিন, ইউটিফেন, লোরাটিডিন এবং লিভোক্যাস্টিন। তো এখান থেকে যেটা আমাদের ভুল হয় সেটা হচ্ছে সাইক্লিজিন, মেক্লিজিন, দে আর ফার্স্ট জেনারেশন, অ্যান্ড সিট্রিজিন থার্ড জেনারেশন। ওকে, আচ্ছা, এখান থেকে ঘুরিয়ে একটা প্রশ্ন হয়, আপনারা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। সেটা হচ্ছে হুইচ ড্রাগ ইম্পেয়ার দ্য অ্যাবিলিটি টু ড্রাইভ অটোমোবাইল, অর্থাৎ গাড়ি চালানোর ক্যাপাবিলিটি কোন কোন ড্রাগ ইম্পেয়ার করে, বা কোন কোন ড্রাগ ইউজ করলে আমরা ড্রাইভ করতে পারবো না। ওকে, তো এই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন যেগুলো আছে সেটা কি করে, ব্লাড ব্রেন ব্যারিয়ার পাস করে, তাদের সিলেটিভ অ্যাকশন বেশি, এবং সেই ড্রাগগুলো কগনিটিভ ইম্পেয়ারমেন্ট করে। মূলত কগনিটিভ ইম্পেয়ারমেন্ট করছে ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন। সো এই ড্রাগগুলো অটোমোবাইল ড্রাইভিং বা ড্রাইভিং এর ক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে। ডিফারেন্স বিটুইন ফার্স্ট এন্ড সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন, জাস্ট নাইস টু নো। তবে একটা বিষয় খেয়াল রাখবেন যে ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন তাদের পটেন্সি বেশি হলে অ্যাডভার্স ইফেক্টও বেশি, এবং ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন ইজ শর্ট অ্যাক্টিং। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে যেহেতু এদের সেটিভ অ্যাকশন রয়েছে, অ্যান্টিমাসকেনিক ইফেক্ট রয়েছে, অটোনমিক রিসেপ্টর ব্লক করে, সেই জন্য সে কিছু ইফেক্ট রয়েছে। আর সবচেয়ে বড় কথা যেটা আমাদের মাথায় রাখতে হবে যে ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন আমাদের কগনিটিভ ইম্পেয়ারমেন্ট করে। ড্রাগস আর ইউজড ফর মোশন সিকনেস পড়তে হবে 2 স্টার। ড্রাগস কজিং হিস্টামিন রিলিজ, জাস্ট নাইস টু নো। আগে একসময় পরীক্ষায় আসতো, রিসেন্টলি পরীক্ষায় আসে নাই। এন্ডোক্রাইন ফার্মাকোলজিতে চলে আসি। এন্ডোক্রাইন ফার্মাকোলজি ক্লাসিফিকেশনটা জাস্ট নাইস টু নো। তবে যেটা এখান থেকে প্রশ্ন হয় সেটা হচ্ছে স্টেরয়েড দ্যাট হ্যাভ হাইয়েস্ট এন্টি ইনফ্লামেটরি ইফেক্ট, স্টেরয়েড দ্যাট হ্যাভ দ্যাট হ্যাভ that having highest anti-inflammatory effect. Answer dexamethasone, betamethasone. এটা ডিরেক্ট পরীক্ষার কোশ্চেন, কোন কোন স্টেরয়েডের অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্টটা হাইয়েস্ট। অ্যান্সার কি? অ্যান্সার ডেক্সামেথাসন, বেটামেথাসন। ফিজিওলজিক্যাল ইফেক্ট পড়বেন, ফার্মাকোলজিক্যাল ইফেক্ট পড়বেন, ঠিক আছে? এটা ভিতরে একটু পড়ে নিন, এটা আমি রিডিং করছি না। তবে কয়েকটা ট্রিকি বিষয় এখান থেকে আমি একটু ধরিয়ে দিব। একটা কোশ্চেন হয়, দেখেন ফিজিওলজিক্যাল ইফেক্টস এর মধ্যে ইফেক্টস অফ ইলেকট্রোলাইটস, সেখানে আমি ডেট করে লিখেছি। The effect of adrenaline on the bronchial smooth muscle is reduced in the absence of cortisol. The effect of adrenaline on blood vessel is also reduced in the absence of cortisol. So cortisol directly কাজগুলো করছে না, কাজগুলো কর্টিসলের অ্যাবসেন্সে কাজগুলো হয় না। তো কর্টিসলের এই ডিরেক্টলি করে না, ইনডিরেক্টলি করে, এটাকে বলা হয় পারমিসিভ অ্যাকশন। সো এই 3টা রেট করে দেওয়া আছে, আপনারা প্লিজ লেকচার শিটে একটু দাগ দিয়ে লিখে নেন, পারমিসিভ অ্যাকশন অফ স্টেরয়েড। সরি। আচ্ছা, তারপর নিচের দিকে একটু চলে আসি। কি নাম্বারটা দেখেন, নাম্বার অফ আরবিসি এন্ড প্লাটলেট ইন সার্কুলেশন হাইপার কোঅ্যাগুলেবিলিটি। তো এখানে আপনার লেকচার শিটে একটু লিখে নেবেন যে স্টেরয়েড কোন কোন সেল কাউন্ট বাড়ায়, কোন কোন সেল কাউন্ট কমায়। তো এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে পেন বাড়ায়, পিইএন পেন বাড়ায়, আর বিইএল বেল কমায়। সো পেন বাড়াচ্ছে, পেন ফর কি হয়, পেন ফর প্লাটলেট, এরিথ্রোসাইট, নিউট্রোফিল। সো স্টেরয়েড প্লাটলেট, এরিথ্রোসাইট এবং নিউট্রোফিলের লেভেলটা বাড়াচ্ছে, আর অপরদিকে আমি কি বলেছি, বেল কমায়, ব্যাজোফিল, ইওসিনোফিল এবং লিম্ফোসাইট এইটার লেভেলটা কমাচ্ছে। তো এটা আমি আবার বলছি, পেন বাড়ায়, বেল কমায়, এভাবে মনে রাখবেন। ডায়াবেটিস মেলাটাস কেন হয় এখান থেকে এটা একটু রিডিং দিয়ে রাখবেন। সাডেন উইথড্রল অফ স্টেরয়েড কজেস 2 স্টার। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এফসিপিএস, ডিপ্লোমা, রেসিডেন্সি যে পরীক্ষায় দেন না কেন সেটার জন্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এখন একটা কোশ্চেন আমরা সলভ করব। লং টার্ম ইউজ অফ প্রেনিসোলন মে ইনডিউস, এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, এটা লাস্ট রেসিডেন্সি পরীক্ষায় এসেছে। ডায়াবেটিস মেলাটাস ট্রু, ব্রঙ্কিয়াল অ্যাজমা ফলস, হাইপারটেনশন ট্রু, অস্টিওআর্থ্রাইটিস ফলস, পেপটিক আলসার ট্রু। আচ্ছা, এক্সপ্লেনেশনের মধ্যে আমি লিখে দিয়েছি যে শর্ট টার্ম সাইড এফেক্ট কোনগুলা এবং লং টার্ম সাইড এফেক্ট কোনগুলা, ঠিক আছে? এটা আপনার স্ক্রিনশট নিয়ে রাখেন। শর্ট টার্ম সাইড এফেক্ট এর মধ্যে আছে ফ্লুইড রিটেনশন, ইনক্রিজড অ্যাপেটাইট, ইনসোমনিয়া, রেস্টলেসনেস,
stomach pain and indigestion, mood change, increase blood sugar, এগুলো আছে। ঠিক আছে? আর লং টার্ম সাইড ইফেক্ট এটা আমি রিডিং করছি না, আপনারা প্লিজ একটু পড়ে নিন এবং সম্ভব হয় লেকচার সেটা লিখে নিন। যদি জায়গা না থাকে একটা পেজ অ্যাড করে স্টাপলিং করে নিন। আচ্ছা, নিচেও কিছু আছে, একটু স্ক্রিনশট নিয়ে রাখেন এটা। সরি। আচ্ছা, তারপর আমরা দেখি ড্রাগস ইউজড ইন ডায়াবেটিস mellitus. তো ডিউরেশন অফ অ্যাকশন ইন আওয়ার্স অফ ইনসুলিন প্রিপারেশন, এটা 2 স্টার বা 1 স্টার যেটা দেন না কেন একটু দেখে নিন, জাস্ট নামগুলো জানবেন। র্যাপিড অ্যাক্টিং কি কি আছে, শর্ট অ্যাক্টিং কি আছে, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং কি আছে, লং অ্যাক্টিং কি আছে, এখান থেকে নামগুলো জানলেই হবে। আর লং অ্যাক্টিং ইনসুলিন অ্যানালগস এর মধ্যে আছে গ্লার্জিন, জামির এবং ডেগ্লুটেক। এটা ডিপ্লোমা পরীক্ষায় বেশ আগে হয়েছিল একবার এই কোশ্চেনটা। আচ্ছা, অ্যাডভার্স ইফেক্ট অর কমপ্লিকেশন অফ ইনসুলিন 2 স্টার। অ্যাডভার্স ইফেক্ট অর কমপ্লিকেশন অফ ইনসুলিন 2 স্টার। অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস প্রডিউসিং ইউগ্লাইসেমিয়া, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, 3 স্টার কোশ্চেন। ইউগ্লাইসেমিক অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস, তো এটা বলতে বোঝানো হয় যে তাদের অ্যান্টি ডায়াবেটিক রোল রয়েছে, তারা ডিরেক্টলি ব্লাড গ্লুকোজ কমায় না। অ্যান্টি ডায়াবেটিক রোল আছে কিন্তু ডিরেক্টলি ব্লাড গ্লুকোজ কমায় না। তো বিগুনার ডেরিভেটিভস এর মধ্যে আছে ফেনফরমিন, মেটফরমিন। থায়াজুইডাইনডাইনস এর মধ্যে আছে ট্রোগ্লুটাজোন, রোজিগ্লুটাজোন, পায়োগ্লিটাজোন। আলফা গ্লুকোসাইডাস ইনহিবিটরস গ্রুপের মধ্যে আছে অ্যাকারবোজ এবং মেগলিটল। সালফোনাল ইউরিয়ার জেনারেশন দেওয়া আছে, নট সো ইম্পর্টেন্ট। তবে সালফোনাল ইউরিয়াজের অ্যাডভার্স ইফেক্ট ইম্পর্টেন্ট। অ্যাডভার্স ইফেক্ট এর মধ্যে ব্লাড ডিসঅর্ডারস, অ্যাগ্রানোসাইটোসিস, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট, একটু মার্ক করবেন। মেটফরমিনে চলে আসি, মেটফরমিন থেকে রিসেন্ট ইয়ারে কোশ্চেন হচ্ছে। তো মেটফরমিনে খেয়াল রাখবেন যে মেকানিজম অফ অ্যাকশন এইটা পড়তে হবে। দেখেন আমি এটা হাইলাইট করে দিয়েছি। তো কিভাবে কাজ করে এইটা আমি ডিসকাস করব। Direct stimulation of glycolysis in tissue which increase glucose removal from blood. So glycolysis বলতে বোঝানো হয় গ্লুকোজ ব্রেকডাউন, টিস্যুতে গ্লুকোজ ব্রেকডাউন করে, সো ব্লাড গ্লুকোজ লেভেলটা কমে আসে। ডিক্রিজ হেপাটিক গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস বলতে বোঝানো হয় প্রোডাকশন অফ গ্লুকোজ ফ্রম নন কার্বোহাইড্রেট সোর্সেস, সো এটা লিভারের গ্লুকোনিওজেনেসিসটা কমিয়ে দিচ্ছে। Slowing of glucose absorption from gut, decreased plasma glucagon level, increasing insulin binding to insulin receptor. So, metformin কে ইনসুলিন সেন্সিটাইজার বলা হয়, পেরিফেরাল সেন্সিটিভিটি বাড়ায় আর কি ইনসুলিন। ইন্ডিকেশন পারবেন, অ্যাডভার্স ইফেক্ট অফ মেটফরমিন ইম্পর্টেন্ট, টুইস্টারদের পড়তে হবে। অ্যাডভার্স ইফেক্ট অফ মেটফরমিন ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা, এখন আমরা নতুন একটা টপিকসে চলে আসি, সেটা হচ্ছে SGLT2 ইনহিবিটর। এখান থেকে কোনো বারই ডিপ্লোমা বা রেসিডেন্সি পরীক্ষায় প্রশ্ন হয়নি, তবে সারা বিশ্বে এই ড্রাগটা খুবই হাইপ এবং ডক্টররা ব্যবহার করছে, অনেক সেমিনার হচ্ছে শুধু এই ড্রাগটাকে নিয়ে। সো SGLT2 ইনহিবিটর থেকে ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে এই ড্রাগগুলো কি কি আছে। ড্রাগগুলো আছে ড্যাপাগ্লিফ্লোজিন, ক্যানাগ্লিফ্লোজিন এবং ইম্পাগ্লিফ্লোজিন, ওকে। সো এই 3টে ড্রাগের নাম আমি প্রথমে জানছি। দেন পরে দেখেন approximately 25% of the filtered glucose not being reabsorbed with consequent glycosuria. So এটা কোথায় কাজ করে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল এবং 25% গ্লুকোজ এটা অ্যাবজর্ব হয়ে দেয় না। আচ্ছা, এর অ্যাডভার্স ইফেক্টের মধ্যে মেইনলি আছে ওয়েট লস, জেনিটাল ফাঙ্গাল ইনফেকশন। ওয়েট লস, জেনিটাল ফাঙ্গাল ইনফেকশন এবং রেয়ার একটা অ্যাডভার্স ইফেক্ট আছে, সেটা হচ্ছে ইউগ্লাইসেমিক ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। ইউগ্লাইসেমিক ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। আচ্ছা, আর একটা বিষয় একটু আপনাদেরকে দেখিয়ে দিই, এই ড্রাগটা কেন ইউজ করা হচ্ছে। is 35% reduction in cardiovascular mortality and similar reduction in admission to hospital with heart failure. So cardiovascular mortality এবং morbidity দুইটাই এটা কমাচ্ছে, এই জন্য এই ড্রাগটা বেশি ইউজ করা হয়ে থাকে। Effects of drug used in treatment of type 2 diabetes. সো এইটা বক্সটা ইম্পর্টেন্ট, আপনারা 3 স্টার দিবেন এবং এই বক্স থেকে অনেক ধরনের প্রশ্ন করার সুযোগ আছে, যেমন ওয়েট গেইন করে কোন কোন ড্রাগের ফলে, কোন কোন ড্রাগ ওয়েট লস করায়, এই কোশ্চেনটা হতে পারে। অথবা কোন কোন ড্রাগের কার্ডিওভাস্কুলার বেনিফিট আছে, কোন ড্রাগের হাইপোগ্লাইসেমিয়ার রিস্ক বেশি, সেখান থেকে অনেক ধরনের প্রশ্ন হতে পারে।
সেফ অ্যান্টিডায়াবেটিক ডিউরিং প্রেগন্যান্সি ইনসুলিন, মেটফরমিন এবং গ্লিবেনক্লামাইড। ওকে, সো ইনসুলিন মোস্ট কমনলি ইউজ করা হয়, মেটফরমিন তারপরে ইউজ করা হয়, এবং কিছু কিছু রেয়ার কেসে আমরা গ্লিবেনক্লামাইডও ইউজ করতে পারি। তাহলে আমরা একটা কোশ্চেন সলভ করি। লিনাগ্লিপ্টিন, রেসিডেন্সি মাস 2024, ইজ আর ইনক্রিটিন মায়োমেটিক। সো ইনক্রিটিন এক ধরনের হরমোন যেটা আমাদের ব্লাড গাটের গ্লুকোজ অ্যাবজর্পশনটা বাড়িয়ে দেয়, ঠিক আছে, সরি, গাটের কার্বোহাইড্রেট অ্যাবজর্পশনটা কমায় দিচ্ছে এই ধরনের ড্রাগটা আর কি। সো এক্সপানশনটা পড়লে বুঝতে পারছেন, লিনাগ্লিপ্টিন ইজ অ্যান ইনহিবিটর অফ DAP4, an enzyme that degrades the incretin hormones glucagon like peptide 1 and glucose dependent insulinotropic polypeptide. So linagliptin is a incretin mimetic hormone. Release insulin from beta 1 cell of pancreas falls. সালফোনিলুরিয়া এই কাজটা করে, বেটা 1 সেল থেকে ইনসুলিনটাকে রিলিজ করায়, নট লিনাগ্লিপ্টিন। লিনাগ্লিপ্টিন DAP4 ডাইপেপটাইল 4 এনজাইম ইনহিবিশনের মাধ্যমে কাজ করে থাকে। ক্যান কজ ইনভ্যারিয়েবল হাইপোগ্লাইসেমিয়া ফলস। অ্যাক্টিভেটস দ্য এনজাইম dipeptidyl peptidase 4 false. It inhibits the enzyme dipeptidyl peptidase 4. Okay, each an antagonist of GLP-1 false. Each an agonist or it acts like GLP-1. তো আমরা নেক্সট টপিকে চলে আসি, অ্যান্টিথাইরয়েড ড্রাগস। অ্যান্টিথাইরয়েড ড্রাগস এর ক্লাসিফিকেশনটা পড়বেন, জাস্ট নাইস টু নো। তবে এখান থেকে একটা ইনফরমেশন আপনাদের জানতে হবে, প্রেগন্যান্সিতে অ্যান্টিথাইরয়েড ড্রাগস কোনটা ইউজ করা হয়। খেয়াল রাখবেন, ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা প্রোপাইল থাইরয়েড ইউজ করি, সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারে কারিমাজাল ইউজ করা হয়, ল্যাকটেশনে গিয়ে আমরা আবার প্রোপাইল থাইরয়েড ইউজ করি। সাইড ইফেক্ট অফ অ্যান্টিথাইরয়েড ড্রাগস, জাস্ট নাইস টু নো। ক্লাসিফিকেশন অফ ওরাল পিলস, ইনফিনিস্টার দিয়েছি, এটা এইখান থেকে আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, সেই কমিউনিটি মেডিসিন বা ফিজিওলজি থেকে পড়া শুরু হয়েছে, এখন এটা পড়ছি। তো এটা নতুন করে আমি আর বলছি না, একটু দেখে নিয়েন। তবে যেটা ইম্পর্টেন্ট, মেকানিজম অফ অ্যাকশন অফ ওসিপি ইনফিনিটিসটা ডিপ্লোমা পরীক্ষায় 2 বার এবং রেসিডেন্সি পরীক্ষায় 1 বার এসেছে। তো ওরাল কন্ট্রাসেপটিভ পিল মূলত 3 ভাবে কাজ করে থাকে, বা 4 ভাবে কাজ করে, সরি, মাল্টিপল ওয়েতে কাজ করে থাকে। ইনহিবিশন অফ ওভুলেশন, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, সার্ভাইকাল মিউকাসকে ইনকনভিনিয়েন্ট করে দেয়, এবং টিউবাল মোটিলিটি কেউ সেটা অল্টার করে দেয়। ওকে, দেখি ইনহিবিশন অফ কম্বাইন্ড পিল যেগুলো মোস্টলি ইউজ করা হয়, সেখানে আমাদের ইস্ট্রোজেন, প্রোস্টন 2 ধরনের হরমোন থাকে। ইস্ট্রোজেন এফএসএইচ কে ইনহিবিট করে, আর প্রজেস্টেরন এলএইচ কে ইনহিবিট করে। অ্যাজ এ রেজাল্ট তারা ওভুলেশন হতে দেয় না। এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, ওভুলেশন হয়েছে কিন্তু এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হলে সেখানে দেখা যায় যে ইমব্রায়ো সেখানে আর রিসেপটিভ থাকে না। তার কারণ কি, স্ট্রোমাল এডেমা, ডেসিডুয়াল রিঅ্যাকশন, রিগ্রেশন অফ গ্ল্যান্ডস মেকিং এন্ডোমেট্রিয়াল নন রিসেপটিভ টু ইমব্রায়ো। এই জন্য যারা দীর্ঘদিন ওসিপি ইউজ করেন তাদেরকে বলা হয় যে বাচ্চা নিতে হলে তাদের একটু সময় লাগতে পারে, কারণ তাদের যেই মিউকাস গুলো আছে বা যেটা আছে স্ট্রোমাল এডেমা হয়, অ্যাজ এ রেজাল্ট সেখানে নন রিসেপটিভ হয়ে যায়। ওকে, সার্ভাইকাল মিউকাস ঠিক ভিসকিস স্ক্যান্টি হয়। সো স্পার্ম ট্রান্সপোর্ট এন্ড পেনিট্রেশন কোনোটাই হয় না। মে ইফেক্ট টিউবাল মোটিলিটি এন্ড অল্টার টিউবাল ট্রান্সপোর্ট। সো কোন কারণে ওভুলেশন হয়ে গেছে কিন্তু সেই ওভামটা আর ইউটেরাসে আসতে পারে না। মেজর সাইড ইফেক্ট গুলো একটু দেখে নেবেন, এটা আমি আর বলছি না। মাইনাস সাইড ইফেক্ট নট সো ইম্পর্টেন্ট। এরপরে দেখেন যেটা ইম্পর্টেন্ট, ভালো করে পড়তে হবে, ওসিপি 4টা কার্সিনোমার সাথে সম্পর্কযুক্ত। এটা আপনাদের লেখা সেটা নাই, একটু লিখে নেবেন। সো ওসিপি 2টা কার্সিনোমার রিস্ক বাড়ায় এবং 2টা কার্সিনোমার রিস্ক কমায়। সো ব্রেস্ট কার্সিনোমা এবং সার্ভাইকাল কার্সিনোমা BC দিয়ে মনে রাখবেন, এদের রিস্ক বাড়িয়ে দেয় এবং 2টা কার্সিনোমার রিস্ক কমায়, সেটা OE দিয়ে মনে রাখবেন, এন্ডোমেট্রিয়াল এবং ওভারিয়ান কার্সিনোমা। ইস্ট্রোজেন ইনক্রিজ রিস্ক ব্রেস্ট কার্সিনোমা, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, অ্যাডেনো কার্সিনোমা অফ ভ্যাজাইনা। সো ওসিপি কোন কোন কার্সিনোমা রিস্ক বাড়াচ্ছে, কোন কোন কার্সিনোমা রিস্ক কমাচ্ছে, এটা লিখে নেবেন। পাশাপাশি ইস্ট্রোজেন কোন কোন কার্সিনোমা রিস্ক বাড়ায় সেটাও একটু নোট ডাউন করে নেবেন, লিখতে সেটা নাই। কন্ট্রাইন্ডিকেশন অফ ওসিপি, অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশনটা ইম্পর্টেন্ট, টুইস্টার দিয়ে পড়বেন।
অ্যাডভার্স ইফেক্ট অফ ওটিসিপি আমরা পড়েছি, নাইস টু নো। আচ্ছা, অক্সিটোসিস এবং টকোলাইটিস কোন কোন ড্রাগ আছে নামগুলা পড়বেন, আমি আর রিডিং করতেছি না। ম্যাগনেসিয়াম সালফেটের আপনারা ইন্ডিকেশন, সাইড ইফেক্ট, সাইন অফ ওভারডোজ, কন্ট্রাইন্ডিকেশন এই সবকিছুই পড়বেন। তো এখান থেকে যেটা ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে, অ্যান্টিডোট কি আছে, ক্যালসিয়াম গ্লুকোনেট। আর মনিটরিং অফ আরএস, কোন একটা পেশেন্টকে আমরা ট্রিট করছি ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে, তো থেরাপিতে অ্যাডভার্সমেন্ট হচ্ছে কিনা বা টক্সিসিটি ডেভেলপ করছে কিনা সেটা আমরা মনিটর করবো কি কি দেখে, রেসপিরেটরি রেট, ইউরিন আউটপুট, নিজার এবং ব্লাড প্রেশার দিকে। Causes of lactic acidosis twister. Causes of lactic acidosis twister. Ovulation inducing agent. Ovulation inducing agent এটাকে গ্রস হেডিং এ তিনটা ভাগে ভাগ করা যায়। স্টিমুলেশন অফ ওভুলেশন, কারেকশন অফ বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি এবং সাবস্টিটিউশন থেরাপি, তিনটা ভাগে ভাগ করা যায়। তো যদি আমি বলি ইন্ডাকশন অফ ওভুলেশন তাহলে সবগুলা চলে আসবে, বাট যদি আমি কোশ্চেন দিই স্টিমুলেশন অফ ওভুলেশন তাহলে মূলত এই সাতটা আসবে। ঠিক আছে, এখান থেকে বেশি কিছু আসবে না। আর কারেকশন অফ বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি লাইক মেটফরমিন, ডেক্সামেথাসোন, ব্রোমোক্রিপ্টিন সবগুলা আমাদের ইন্ডাকশনের মধ্যে চলে আসতেছে। তো ইন্ডাকশন বললে সবগুলো আসবে, আর স্টিমুলেশন বললে পুরো সাতটা বা আটটা আসবে। আচ্ছা, এখানে একটা নোট দিয়েছি আমি ব্রোমোক্রিপ্টিন সম্পর্কে, তো এইটা একটু লিখে নেবেন। এইটা লিখতে সেটা নাই। ব্রোমোক্রিপ্টিন ডোপামিন D2 রিসেপ্টর অ্যাগনিস্ট, নট অ্যাসোসিয়েটেড উইথ মাল্টিপল প্রেগন্যান্সি, ইন্ডিকেশন পার্কিনসন্স ডিজিজ, মাইগ্রেন, নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম, হাইপার পোলেক্যানেমিয়া, পোস্টপার্টাম হেমোরেজ, ওভুলেশন ইন্ডাকশন। ঠিক আছে, সো ফার্মাকোলজি রিলেটেড টু কোভিড-19, হ্যাঁ এখান থেকে দুইটা জিনিস পড়তে হবে। সো কোন কোন ড্রাগ ইউজ করা হতো, ড্রাগের একটা লিস্ট দেওয়া আছে, শুধু ড্রাগ গুলোর নাম জানবেন, এই একটা প্রশ্ন পড়তে হবে এখান থেকে। আর সেকেন্ড যেটা পড়তে হবে সেটা হচ্ছে রেমডেসিভির। সো রেমডেসিভিরটা ভালো করে পড়বেন। রেমডেসিভির মেকানিজম অফ অ্যাকশনটা ইম্পর্টেন্ট। ইট ইনহিবিট আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। আপনারা একবার একটু আমার সাথে বলে ফেলবেন, আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। So remdesivir decreases viral RNA. Remdesivir decreases viral RNA. So এখান থেকে এই দুইটা পোর্শন পড়লে ইনশাআল্লাহ হবে। টোসালিজুমাব নট সো ইম্পর্টেন্ট। এরপরে আমরা চলে আসবো কজোলজিতে। কজোলজি সবগুলা একবার রিডিং পড়বেন, রিডিং পড়লে ভালো। তারপরে দেখেন কি কি পড়বেন, ড্রাগস কজিং পেরিফেরাল নিউরোপ্যাথি, এটা ইম্পর্টেন্ট। নেফ্রোটক্সিক ড্রাগস এটা পড়িয়ে দিয়েছি, ঠিক আছে। তারপর ড্রাগ কজিং গাউট, এটা ইম্পর্টেন্ট। ড্রাগ কজিং হাইপারটেনশন, ড্রাগ কজিং পোস্চুরাল হাইপোটেনশন, দুইটা টপিকস আমি ডিসকাস করেছি ক্লাসে। ড্রাগস কজিং অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ইনফিনিটি স্টার। আচ্ছা, ড্রাগ কজিং ল্যাকটিক অ্যাসিডোসিস ক্লাসে বলা হয়েছে, ড্রাগ কজিং গাইনোকমেশিয়া ক্লাসে বলা হয়েছে, এই দুইটা পড়তে হবে। ড্রাগ কজিং এসএলই অর ড্রাগ কজিং লুপয়েড রিঅ্যাকশন, দুইটা কিন্তু সেম। ড্রাগ কজিং এসএলই, ড্রাগ কজিং লুপয়েড রিঅ্যাকশন, ইনফিনিটি স্টার। ওকে, আচ্ছা, ড্রাগ কজিং হাইপার ক্যালিমিয়া, ড্রাগ কজিং হাইপার ক্যালিমিয়া এটাও ইম্পর্টেন্ট। আর নিচের দিকে চলে আসছে আমার ড্রাগ কজিং গাম হাইপারট্রফি, নাইস টু নো। ড্রাগ কজিং সিয়াদ, এইটা পড়বেন। ড্রাগ কজিং সিয়াদ, সিয়াদ মানে কি আপনারা জানেন, সিন্ড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ADH হরমোন সিক্রেশন। ওকে, এখানে অনেকগুলো ড্রাগের নাম দেওয়া আছে, আপনার রিডিং পড়লে বা কয়েকবার পড়লে ইনশাল্লাহ মনে থাকবে। অ্যাডভার্স ইফেক্ট আপনারা এখান থেকে সাইক্লোফসফামাইড অ্যাজাথিওপাইরিন পড়বেন 3 স্টার 2 স্টার, সাইক্লোফসফামাইড 3 স্টার, অ্যাজাথিওপাইরিন 2 স্টার। সাইক্লোস্পোরিন এটা আপনাদের লিখতে সেটা নাই, একটু লিখে নেবেন। তো সাইক্লোস্পোরিন মে কজ নেফ্রোটক্সিসিটি, হেপারোটক্সিসিটি, ফ্লুইড রিটেনশন, হাইপারটেনশন, হাইপারক্যালেমিয়া, হাইপারট্রাইকোসিস, হাইপারগ্লাইসেমিয়া, hyperlipidemia, hyperuricemia, pancreatitis, gum hypertrophy, susceptibility to severe infection। এই কয়েকটা পড়লে এখান থেকে হচ্ছে। সামারি দেওয়া আছে, সামারি গুলো একটু দেখে নেবেন পরীক্ষার আগে।
সো আজকের ক্লাস এই পর্যন্তই। বেসিক্যালি আমাদের ক্লাসটা একটু ডিভাইড হয়ে গেছিল। লাইভ ক্লাস 3 ঘন্টা 8 মিনিট পর্যন্ত হয়েছিল, তারপরে আর লাইভ রেকর্ড হয়নি, এই জন্য আমি আলাদা করে এই রেকর্ডিংটা করে দিচ্ছি। কারো যদি কোনো বুঝতে অসুবিধা থাকে, ফিল ফ্রি টু নক মি, আই উইল বি মোর দ্যান হ্যাপি টু অ্যান্সার ইউর কোশ্চেন। সো এনি টাইম আমার নাম সার্চ দিলে পাবেন, আমার নাম আকিব হোসেন। এটা স্ন্যাপসের গ্রুপে আছে, পাবেন। এবং সিস্টেম ফার্মাকোলজি যে কোনো কনফিউশন, যে কোনো প্রশ্ন আমাকে নক দিতে পারবেন, আমি চেষ্টা করব কনফিউশন ক্লিয়ার করার জন্য। সো থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স হিয়ারিং। আসসালামু আলাইকুম।